ড্রয়িং রুমে বসে বসে আইপ্যাডে ফ্রি ফায়ার গেম খেলছি। তখনই কলিং বেল বেজে ওঠে। উঠে গিয়ে দরজা খুলে দেখি আব্বু সাথে করে একটা মেয়েকে নিয়ে এসেছে। আমি আম্মুকে ডেকে বলি, ও আম্মু গো, তোমার বুঝি এই বাড়ির ভাত বন্ধ হয়ে গেল? তাড়াতাড়ি এসে দেখে যাও, আব্বু আবার বিয়ে করে বউ নিয়ে এসেছে। ওই হারামজাদা চুপ। আগে সব কথা শুনে তারপর চেঁচামেচি কর। আর কি বলবে তুমি? ছি ছি আব্বু, তুমি এই বয়সে আবার বিয়ে করলে? আর এই মেয়ে, মাথায় কি কিছুই নেই? নিজের বাবার বয়সী একটা লোককে বিয়ে করেছেন। আব্বু ঠাস করে আমার গালে থাপ্পড় মেরে বলে, এনাফ, অনেকক্ষণ থেকে ফালতু কথা বলেই যাচ্ছিস। কথা আগে শুনে তারপর চেঁচামেচি করবি। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। তখনই আম্মু এসে মেয়েটাকে দেখে একটা হাসি দিয়ে বলে, আরে নীলামা, আয় ভিতরে আয়, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? তোমার ছেলে ভেতরে আসতে দিলে তো আজ সেই কখন থেকে ফালতু বকবক করেই যাচ্ছে। আমি তো আব্বু আম্মুর কথা শুনে বোকার মতো তাকিয়ে আছি। আম্মু বলে, কেন? নীল আবার কি করলো? কি করেনি তাই বলো। এরপর আব্বু আম্মুকে একটু আগে সব কথা বলে। সব শুনে আম্মু হাসতে হাসতে বলে, আরে ও তোর আব্বুর বন্ধুর মেয়ে নীলা, আজ থেকে আমাদের বাড়িতে থাকবে আর তোকে পড়াবে। কি? উনি আমাকে পড়াবে মানে? কিসে পড়ে উনি? ও মাস্টার, ফাইনাল ইয়ারে পড়ে। ও আচ্ছা ঠিক আছে। বলেই আইপ্যাড নিয়ে রুমে আসতে গেলে আব্বু পিছন থেকে ডেকে বলে, নীলা মামুনি ব্যাগটা সাথে করে নিয়ে যা, আর তোর পাশের রুমটা দেখিয়ে দে। আমি ঠিক আছে বলে ব্যাগ নিয়ে মেয়েটাকে বলি, আসুন আমার সাথে। বলেই ব্যাগ নিয়ে হাঁটছি। মেয়েটা আম্মুকে বলে, আন্টি আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমার সাথে গল্প করব। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে আয়। এরপর আমি আমার পাশের রুমে এসে ব্যাগটা রাখতেই মেয়েটা পিছন থেকে বলে, কি মিস্টার নীল, বেশি কথা বলাটা কি তোমার অভ্যাস নাকি? আমি আবার কি বললাম? একটু আগে আঙ্কেলের কথা না শুনেই নিজের মন মতো যা ইচ্ছে বলে যাচ্ছিলে। তার জন্য সরি। আচ্ছা আমি আপনাকে কি বলে রাখবো? যেহেতু আমি তোমাকে পড়াবো সো আমাকে ম্যাডাম বলে ডাকবে। ঠিক আছে ম্যাম, আপনি রেস্ট নিন, আমি এখন যাই। বলেই নীল চলে যায়। আমি একা একা হাসছি আর ভাবছি ছেলেটা দেখতে কিউট আছে, তবে কথা শুনে মনে হলো অনেক দুষ্টু। আমি রুমে এসে আবার গেমস খেলতে শুরু করি। একটু পর দরজায় কেউ নক করে। আমি ভিতরে আসতে বলে মোবাইলের দিকে তাকিয়ে আছি। কি মিস্টার, মোবাইলে এমন করে কি দেখছো? কেউ এসেছে সেদিকে খেয়াল নেই? আরে ম্যাম আপনি আসুন বসুন। আসলে গেমস খেলছিলাম তো তাই খেয়াল করিনি। সব সময় গেমস খেলো মনে হচ্ছে। পড়াশোনা করো কখন তুমি? যখন পড়ার সময় হয় তখনই পড়ি ম্যাম। তা আপনি কোন ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছেন? তোমার ভার্সিটিতেই। আগের ভার্সিটি থেকে চলে আসলে কেন? সে অনেক কথা, পরে এক সময় বলবো। এখন নিচে যাই, আন্টির সাথে কথা বলে আসি। আমি ঠিক আছে বলে আবার গেমস খেলতে শুরু করি। আর নীলা ম্যাম চলে যায় নিচে। চলুন এই ফাঁকে আমরা একটু পরিচিত হয়ে নেই। আমি নীল, আব্বু আম্মুর দুষ্টু ছেলে। সারাদিন ফ্রি ফায়ার গেমস খেলেই কাটে আমার সময়। কি করব বলুন? গার্লফ্রেন্ড নেই, তাই সময় কাটানোর জন্য এটাই বেস্ট। তবে আবার এটা ভাববেন না আমি লেখাপড়া করি না। আমি এবার অনার্স তৃতীয় বর্ষে পড়ছি। আব্বু নাবিল আহমেদ, পেশায় একজন স্কুল মাস্টার। আর আম্মু নাজমা বেগম, সংসার নিয়েই ব্যস্ত। আর যেই মেয়েটা আমাদের বাসায় এসেছে ওর নাম নীলা, আব্বুর বন্ধু রহমান আঙ্কেলের মেয়ে। নীলা আম্মু মারা গেছে 3 বছর আগে। রহমান আঙ্কেলের একজন টপ বিজনেসম্যান। বাকি পরিচয় গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আমি নিচে এসে দেখি আঙ্কেল বসে টিভিতে খবর দেখছে আর আন্টি কিচেনে রান্না করছে। আমি আন্টির কাছে যেতেই আন্টি আমাকে বলে, কি রে মা, তুই এখানে কি করছিস? তোর আঙ্কেলের কাছে যা, আমি আসছি, রান্না প্রায় শেষ। কেন আন্টি, আমি এখানে থাকলে বুঝি তোমার সমস্যা হবে? আরে তা না, এখনো তো অনেক গরম, আর তুই তো সবসময় এসিতে থাকিস, তাই বললাম। আমার কোনো সমস্যা হবে না আন্টি। আর শোনো, আমাকে এই বাড়িতে রাখতে হলে তোমার সাথে সাথে কাজ করতে দিতে হবে। কি বলছিস তুই? তুই আমাদের বাসার মেহমান আর তুই কাজ করবি? আমাকে মেহমান না ভেবে নিজের মেয়ে ভাবতে পারবে না আন্টি? মা চলে যাবার পর আর কেউ মায়ের মতো ভালোবাসা দেয়নি। তুমি আমাকে নিজের মেয়ে মনে করো না আন্টি। এই পাগল মেয়ে, কান্না করিস কেন? আর তুই তো আমার মেয়ে, আয় বুকে আয়। আমি দৌড়ে গিয়ে আন্টিকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিই। আজ 3 বছর পর মনে হচ্ছে আমার বুকের মনোভূমিতে বৃষ্টি হয়েছে। একটু পর আন্টি আমাকে ছাড়িয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলে,
যা মা, গিয়ে তোর আঙ্কেলের সাথে গল্প কর। আমার রান্না হয়ে গেছে, আমি খাবার নিয়ে আসছি। আমিও তোমাকে হেল্প করি আন্টি। আচ্ছা ঠিক আছে, আয়। আমি আর আব্বু টেবিলে বসে আছি। একটু পর দেখি আম্মু আর নীলা ম্যাম খাবার নিয়ে আসছে। আব্বু বলে, কিরে মা, তুই কাজ করছিস? আর নাজমা, তুমি কোন আক্কেলে মেয়েটাকে কাজ করতে দিচ্ছ? আন্টিকে কিছু বলো না আঙ্কেল, আমি নিজে থেকেই করছি। আন্টি আমাকে নিষেধ করেছে। উফ, এখন কথা রেখে খেতে দাও তো। আম্মু ক্ষুধায় পেটে ইঁদুর খরগোশ সব দৌড়াচ্ছে। আমার কথা শুনে আম্মু আর নীলা ম্যাম হাসছে। আব্বু আমার দিকে তাকিয়ে বলে, খাওয়া ছাড়া আর কোনো কাজ আছে নাকি? লেখাপড়ায় ঠন ঠন। এবার যদি রেজাল্ট খারাপ হয় তাহলে খবর আছে তোর। কত কষ্ট করে ইন্টার থেকে 4.68 নিয়ে পাশ করেছি, তাও এই স্কুল মাস্টার বলে আমি নাকি ঠিকমতো পড়াশোনা করি না। পাশের বাড়ির আকাশ জিপিএ 5 পেয়েছে, তোর সাথেই তো পড়ে। পাশের বাসার রফিক আঙ্কেলের নিজের নামে একটা কোম্পানি আছে, সেও তো তোমার সাথেই পড়েছে। আমার কথা শুনে আব্বু রাগে কটমট করছে, আর আম্মু মুখ টিপে হেসে বলে, আচ্ছা, বাবা ছেলের ঝগড়া শেষ হলে এসে খাবার খেয়ে নাও। নীলা, তুইও চলে আয়, একসাথে খেয়ে নি। এরপর সবাই চুপচাপ খাবার নেয়। খাবার খেয়ে রুমে বসে কিছু সময় গেমস খেলি। একটু পর নীলা ম্যাম আমার রুমে এসে বলে, হাই, কি করছো? আরে আপনি আসুন, এই বসে আছি, তেমন কিছু না। তোমার তেমন কাজ না থাকলে চলো না বাহির থেকে ঘুরে আসি। আসলে বাসায় থাকতে সব সময় রুমে ছিলাম, তাই আর কি। আচ্ছা আপনি গিয়ে রেডি হয়ে আসুন। নীলা ম্যাম ঠিক আছে বলে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আমিও ওয়ার্ড্রপ থেকে একটা অরেঞ্জ রঙের টি শার্ট আর ব্ল্যাক প্যান্ট বের করে চেঞ্জ করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছি। তখনই আব্বু আমার রুমে এসে বলে, কিরে দুলামিয়া, সাচ্ছিস কেন? কোথায় যাবি এই সময়? ম্যাম বলল ঘুরতে যাবে, তাকে নিয়ে বের হব। নীলামামুনি ঘুরতে যেতে চেয়েছে? ঠিক আছে, নিয়ে যা। আর এই নে টাকাটা রাখ, নীলামামুনি কিছু খেতে চাইলে কিনে দিস। বলেই আব্বু চলে যায়। আমি টাকা চাইলে তো কখনোই দেয় না, আর যেই নীলা ম্যামকে নিয়ে ঘুরতে যাব বলেছি অমনি 1000 টাকা দিয়ে গেল। এটা কি আমারই আব্বু? আম্মুর কাছে জিজ্ঞেস করতে হবে। বলেই রুম থেকে বের হয়ে নিচে এসে দেখি আম্মু বসে আছে। আমি আম্মুর পাশে বসতেই আম্মু আমার দিকে তাকিয়ে বলে, কি রে, কোথাও যাবি নাকি তুই এখন? ম্যাম, ঘুরতে যেতে চেয়েছে, তাই তাকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা, তাড়াতাড়ি ফিরিস কেমন? ঠিক আছে। আচ্ছা আম্মু, একটা কথা বলো তো, তোমার হাজবেন্ড কি সত্যি আমারই আব্বু? এই ফাজিল, তোর আব্বু না হলে কার আব্বু? হুম? আমি টাকা চাইলে তো কখনো দেয় না, আর যেই শুনলো ম্যামকে নিয়ে ঘুরতে যাব অমনি আমাকে 1000 টাকা দিয়ে দিল। তোর আব্বু দেয় না তো কি হয়েছে, আমি তো দিই তোকে, তাই না? তুমি তো আমার লক্ষ্মী সুইট আম্মু। আরো কিছু কথা বলি আম্মুর সাথে। একটু পর নীলা ম্যাম আমাদের কাছে আসতেই আমি তো হা করে তাকিয়ে আছি তার দিকে। একটা পিঙ্ক কালারের গাউন পরেছে। আমি তো পুরাই ক্রাশ খেয়ে বসে আছি। নীলা ম্যাম আমার দিকে তাকিয়ে চোখের ভ্রু নাচিয়ে ইশারায় বলে কি। আমি লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে ফেলি। আম্মু ওঠে নীলা ম্যামের কাছে গিয়ে চোখ থেকে একটু কাজল নিয়ে ম্যামের গালে লাগিয়ে দিয়ে বলে, কারণ নজর যেন না লাগে আমার মামনিটার। নীলা ম্যাম লজ্জা পেয়ে মুচকি হাসে। আমি আর চোখে ম্যামের দিকে তাকিয়ে আছি। একটু পর ম্যামকে নিয়ে বের হয়ে একটা রিক্সা নিয়ে এক পাশে চেপে বসি। কেমন জানি আনইজি ফিল করছি। এই প্রথম কোনো মেয়ের সাথে এক রিক্সায় উঠেছি। ম্যাম আমাকে বলে, তোমার জন্য কি এই দিকে জায়গা নেই? পড়ে যাবে তো। আমি ঠিক আছি ম্যাম, সমস্যা নেই। এই দিকে চেপে বসো, নয়তো পড়ে যাবে। আমি ম্যামের দিকে একটু চেপে বসে বলি, কোথায় যাবেন ম্যাম বলুন? তোমার যে জায়গা সবচেয়ে বেশি ভালো লাগে সেখানেই চলো। আমার তো নদী সবচেয়ে বেশি ভালো লাগে। তাহলে সেখানেই চলো। এরপর রিক্সাওয়ালা মামাকে বলি নদীর দিকে যেতে। একটু পর নদীর পাড়ে এসে ম্যামকে নিয়ে বসে আছি। দুজনের মাঝে নীরবতা। নীরবতা ভেঙে আমি বলি, কিছু খাবেন ম্যাম? আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ঠিক আছে বলে আমি উঠে গিয়ে 2টা আইসক্রিম নিয়ে এসে ম্যামকে একটা দেই আর একটা আমি খেতে থাকি। কিছু সময় সেখানে বসে থেকে ম্যামকে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসি একটা পার্কে। আজ নিজেকে কেমন জানি মিঙ্গেল মিঙ্গেল লাগছে। আরও বেশ কিছু সময় ঘোরাঘুরি করে ম্যামকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে রুমে গিয়ে চেঞ্জ করে কিছু সময় ফেসবুক চালাই।
একটু পর আব্বু আর নীলা ম্যাম আমার রুমে আসে। আব্বু বলে, আজ থেকে নীলা তোকে পড়াবে। যদি আমি শুনি তুই ওর কথা শুনিসনি তাহলে তোর খবর আছে। ঠিক আছে মাস্টার সাহেব, আপনি এখন আসতে পারেন, মনে থাকবে আমার। এরপর আব্বু চলে গেলে ম্যাম আমাকে বলে, বই নিয়ে টেবিলে বসো। আমি ঠিক আছে বলে বই নিয়ে টেবিলে বসে পড়ি। নীলা ম্যাম আমার মুখোমুখি হয়ে বসেছে। আমি এক পলকে তার দিকে তাকিয়ে আছি। ম্যাম পড়াচ্ছে। একটু পর আমার দিকে তাকিয়ে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। রাগী কণ্ঠে বলে, বইয়ের দিকে তাকাতে বলেছি, আমার মুখের দিকে নয়। আমি ম্যামের কথায় থতমত খেয়ে যাই। আমতা আমতা করে বলি, জি জি ম্যাম, তাকাচ্ছি। বলে আমি বইয়ের দিকে তাকাই। প্রায় 1 ঘন্টা পড়িয়ে ম্যাম কিছু পড়া দিয়ে চলে যায়। আমি বই রেখে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। একটু পর আম্মু নিচে থেকে খাবার খেতে ডাকে। গিয়ে সবাই একসাথে খাবার খেয়ে নেই। এরপর কিছু সময় সবাই গল্প করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটির জন্য বের হতে গেলে আম্মু বলে, নীল, তুই সাথে করে নীলা মামুনিকে নিয়ে যা তো। ঠিক আছে আম্মু, চলুন ম্যাম। একটু দাঁড়াও, আমি আসছি। বলেই ম্যাম তার রুমে গিয়ে একটা বোরকার হিজাব পরে আসে। এরপর বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি ভার্সিটি। রিক্সা ভাড়া দিয়ে ভার্সিটির ভিতরে গিয়ে আমি ম্যামকে বলি, ম্যাম আপনি তাহলে ক্লাসে যান। ঠিক আছে, যাওয়ার সময় আমাকে সাথে করে নিয়ে যেও। ঠিক আছে নিয়ে যাব। বলেই ম্যাম চলে যায় তার ক্লাসে আর আমি বন্ধুদের কাছে। আমি ওদের কাছে আসতে আবির বলে, কিরে দোস্ত, তোর সাথে একটা মেয়ে আসলো দেখলাম, কে ভাবি নাকি? আরে না, আমার টিউশনের ম্যাম, আব্বুর বন্ধুর মেয়ে। আমাদের বাসায় থেকে পড়বে আর আমাকে পড়াবে। আচ্ছা এই কথা, আমি তো ভাবলাম তুই বুঝি সিঙ্গেল থেকে এবার মিঙ্গেল হয়ে গেলি। আমার আর মিঙ্গেল এই কপারে প্রেম নেই রে। আর চাপা মারতে হবে না, আমাদের ভার্সিটির সকল মেয়েদের ক্রাশ তুই। কত মেয়ে তোকে প্রপোজ করলো, তুই তো সবাইকে রিজেক্ট করলি। এগুলো আমার টাইপের না। আমার জীবন সাথী যে হবে তাকে প্রথম দেখায় আমার মন চিনে নেবে, বুঝলি? বুঝলাম। এখন চল, ক্লাসের সময় হয়ে গেছে। বলেই দুজন বাকিদের থেকে বিদায় নিয়ে ক্লাসে চলে আসি। 2টা ক্লাস করে বের হয়ে এসে ভার্সিটির মাঠে বসে গল্প করছি। আবির বলে, দোস্ত, তোর ম্যাডাম দেখতে কেমন রে? দেখ আবির, আমি ম্যামকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আরে আমি তো শুধু জানতে চেয়েছি তোর ম্যাডাম দেখতে কেমন। যেমনই হোক তা দিয়ে তোর কি প্রয়োজন? 5 জনের সাথে প্রেম করছি, তাদের গিয়ে দেখ না। আচ্ছা বলবো না তোর ম্যামকে নিয়ে কথা। তা তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই তোর ম্যামকে ভালোবেসে ফেলেছিস। যদি তোর তাই মনে হয় তবে ম্যামকে নিয়ে আর কখনো কথা বলবি না। ঠিক আছে, বলবো না। আচ্ছা চল, বাইরে থেকে ঘুরে আসি। না ম্যাম এখন বের হয়ে আসবে, তাকে নিয়ে বাসায় চলে যাব। ক্লাস করবি না আজকে আর? ইচ্ছে করছে না, তুই কর। আমি এখন আর ক্লাসে যাব না, রিয়ার কাছে যাব। দেখি আজ পাখিটাকে বর্ষা আনতে পারি কিনা। এসব লুচ্চামি বাদ দে, নয়তো দেখবি কোন দিন বিপদে পড়বি। তোমার জ্ঞান তোমার কাছে রাখো মামা, আমি যাই। বলেই আবির চলে যায়। চলুন আবির সম্পর্কে একটু আপনাদের বলি। আবির বড়লোক বাবার ছেলে। আমার সাথে যখন আবিরের বন্ধুত্ব হয় তখন এমন ছিল না। খুব ভদ্র আর ভালো মনের একজন মানুষ ছিল। নিশি নামের একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু মেয়েটা আবিরের সাথে বেইমানি করে। আর তারপর থেকে আবির এমন হয়ে যায়। বাকিরা গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। আমি একা একা বসে আছি। একটু পর দেখি ম্যাম আসছে। আমি উঠে ম্যামের কাছে যেতেই ম্যাম বলে, এখানে বসেছিলে নাকি ক্লাসে যাওনি? 2টা করে বের হয়ে এসেছি, ভালো লাগছিল না ক্লাস করতে তাই। আচ্ছা বুঝলাম। বাসায় যাবে এখন নাকি কোনো কাজ আছে? না তেমন কোনো কাজ নেই, চলুন বাসায় যাওয়া যাক। বলেই ম্যামকে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি বাসায়। বাসায় এসে আম্মুর সাথে কথা বলে চলে যাই রুমে। গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু খাবার দাও, ক্ষুধা পেয়েছে। নীলা, মামুনিকে ডেকে নিয়ে আয়। আমি ঠিক আছে বলে উপরে এসে নক না করেই ম্যামের রুমে ঢুকে যা দেখি আমার চোখ বড় বের হয়ে আসার অবস্থা। ম্যাম শাড়ির কুচি ঠিক করছে, শাড়ির আঁচলটা বুকে নেই। আমি চোখ বন্ধ করে অন্যদিকে ঘুরে যাই। ম্যাম আমাকে দেখে শাড়ির আঁচল বুকে জড়িয়ে উল্টো দিকে ঘুরে বলে, এই তুমি এখানে কি করছো? আর দরজায় নক না করে কেন ঢুকেছো? সরি ম্যাম, আমি বুঝতে পারিনি। আর আম্মু আপনাকে খেতে ডাকছে। বলেই এক দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু একটা প্লেটে আমার খাবার দাও, আমি রুমে গিয়ে খাবো। আজ হঠাৎ রুমে খেতে চাইছিস কেন? আর তোকে না পাঠালাম নীলাকে ডাকতে, গিয়েছিলি? ম্যাম আসছে, এখন আমাকে খাবার দিবে না, চলে যাবে। ঠিক আছে। বলে আম্মু একটা প্লেটে আমাকে খাবার দিলে আমি তাড়াতাড়ি করে রুমে চলে আসি। একটু আগে যা হয়েছে এখন ভুল করেও ম্যামের সামনে যাওয়া যাবে না। আমি রুমে ঢুকতে গেলে
দেখি ম্যাম রুম থেকে বের হয়েছে। আমি দৌড়ে রুমের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে ফেলি। মাত্র রুম থেকে বের হয়েছি, দেখি নীল দৌড়ে ওর রুমে চলে গেল। এটা দেখে হাসতে হাসতে আমি নিচে এসে খাবার খেতে বসে পড়ি। খাবার খেয়ে সবকিছু একটা টেবিলে রেখে আমি শুয়ে শুয়ে গেমস খেলছি। কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। সেই কখন থেকে রুমে বসে আছি আর কিছুক্ষণ আগের কথা ভাবছি। বাদরটা আমার সব দেখে ফেললো। এখন নীলের সামনে যাব কি করে ভাবতেই লজ্জা লাগছে। সবকিছু বাদ দিয়ে বই নিয়ে পড়তে বসেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে আম্মুকে বলি, আম্মু এক কাপ কফি বানিয়ে দিবে, মাথাটা ধরে আছে। আসতে নবাব সাহেব, ওনাকে এখন কফি বানিয়ে দিতে হবে। এই, তুই নিজে গিয়ে কফি বানিয়ে খেতে পারিস না? এই, আমার ছেলেকে একদম উল্টাপাল্টা কথা বলবে না। তোমাকে বলেছে কফি বানিয়ে দিতে? এবার বলো আব্বু, আমার আম্মু আমার সাথেই আছে। বাহ, যার জন্য করি চুরি সেই বলে চোর। মা ছেলে একজোট হয়েছে। আমি কি তোমাকে বলেছি আমার জন্য চুরি করতে? আসছে দরদ দেখাতে। সুযোগ খোঁজো না সবসময় আমার ছেলেটাকে বকার জন্য, তাই না? আমার কি ঠেকা পড়েছে শুনি তোমার ছেলেকে বকার জন্য? আচ্ছা, এবার তোমরা টম অ্যান্ড জেরির মতো ঝগড়া বন্ধ করো। আর আম্মু আমার জন্য আর সাথে আব্বুর জন্য কফি বানিয়ে নিয়েও। আম্মু হাসতে হাসতে চলে যায়। আমি আব্বুর কোলে শুয়ে পড়ি। আব্বু আমার গাল টিপে চুলে হাত বুলিয়ে দিচ্ছে। একটু পর নীলা ম্যাম নিচে এসে বলে, বাহ আঙ্কেল, এত বড় ছেলেকে তুমি এখনো কোলে শুয়ে ঘুম পাড়িয়ে দাও। আমি ম্যামের কণ্ঠ শুনে আব্বুর কোল থেকে উঠে মাথা নিচু করে বসে থাকি। ম্যাম আমার দিকে তাকিয়ে আমার এই অবস্থা দেখে মুচকি আসে। আব্বু বলে, শুধু এই ফাজিলটা হাতে পায়ে বড় হয়েছে। আমারও তাই মনে হয় আঙ্কেল। তুমি জানো, আজকে ভার্সিটি গিয়ে মাত্র 2টা ক্লাস করে বাইরে বসে আড্ডা দিয়েছি। আমি মনে মনে বলি, এই রে হয়ে গেল, এখন মাস্টার মশাই জ্ঞান দিতে শুরু করবে। ম্যাম আমাকে এমন করে বাসটা না দিলেই কি হতো না? কিরে, তুই ক্লাস না করে বাইরে বসে আড্ডা দিয়েছিস কেন? ভার্সিটি কি আড্ডা দিতে যাস? কতদিন তোকে বলেছি সকল ক্লাস করবি ভার্সিটি গিয়ে। তোকে নিয়ে আমার কত স্বপ্ন তুই জানিস। এভাবে যদি ক্লাস না করে আড্ডা দিস তাহলে কিভাবে আমার স্বপ্ন পূরণ করবি তুই? আমি রোজই সকল ক্লাস করি আব্বু, আজ ভালো লাগছিল না তাই। নীলামার কথায় যুক্তি আছে। বল, ক্লাস করতে ভালো না লাগলে বাসায় চলে আসতি, আড্ডা কি জন্য দিচ্ছিলি? ম্যাম বলেছে তাকে নিয়ে বাসায় আসতে, তাই তো ম্যামের জন্য অপেক্ষা করছিলাম। আমি ক্লাস না করে তোমাকে অপেক্ষা করতে বলেছি বুঝি? আমি মনে মনে বলি, আর বাস দিয়েন না গো মোড়ে, আর কিছু বললে মোর হিটলার বাপ এখন না আবার জুতা খুলে মোড়ে পিডাই। এরপর যদি আর কখনো শুনি ক্লাস না করে আড্ডা দিয়েছিস তাহলে পিটিয়ে পিঠের ছাল তুলে নেব। আমি নীলা ম্যামের দিকে অসহায় দৃষ্টিতে তাকাই। ম্যাম আমার দিকে তাকিয়ে মিটমাট করে হাসছে। আমি মনে মনে বলি, এই দিনই শেষ দিন না ম্যাডাম, আমারও দিন আসবে, তখন বোঝাবে কত ধানে কত চাল। একটু পর আম্মু হাতে করে 4 কাপ কফি নিয়ে আসে। সবাই কফি খেতে খেতে আড্ডা দিচ্ছি। কিছু সময় পর ম্যাম বলে, নীল চলো পড়তে বসবে, সন্ধ্যা হয়ে গেছে। আমাকে আবার রাতে আজকে একটু পড়তে হবে, কাল আমার একটা অ্যাসাইনমেন্ট আছে। ঠিক আছে ম্যাম চলুন। বলেই আমি আর ম্যাম আমার রুমে গিয়ে বই নিয়ে টেবিলে বসে আমি ম্যামকে বলি, তখনকার জন্য সরি ম্যাম। কখন কার জন্য ঠিক বুঝলাম না। নক না করে আপনার রুমে ঢোকার জন্য, কিন্তু বিশ্বাস করুন আমি কিছুই দেখিনি। নীলের কথা শুনে আমার চোখে এসে লজ্জা ভর করে। ফাজিলটা সব দেখে এখন বলে কিছুই দেখেনি। ইচ্ছে করছে সব কয়টা চুল টেনে তুলে দেই। আচ্ছা ঠিক আছে, এখন পড়ায় মনোযোগ দাও। আমি ঠিক আছে বলে পড়তে কালকে দিয়ে যাওয়া পড়া ম্যামকে দেখাই। এরপর ম্যাম আমাকে পড়াচ্ছে। ঘন্টাখানেকের মতো পড়িয়ে আজও কিছু পড়া দিয়ে চলে যায়। আমি টেবিল থেকে উঠে আইপ্যাড নিয়ে আবার গেমস খেলতে শুরু করি। কিছু সময় গেমস খেলে আইপ্যাডটা রেখে শুয়ে আছি। রুমে এসে কিছু সময় কালকের অ্যাসাইনমেন্টের জন্য পড়া কমপ্লিট করে আব্বুর সাথে কিছু সময় কথা বলে ছাদে গিয়ে দেখি নীল দাঁড়িয়ে কারোর সাথে মোবাইলে কথা বলছে। আমি আবিরের সাথে কথা বলছিলাম। হঠাৎ পিছনে কারো পায়ের শব্দ শুনে আবিরকে পরে কল দিব বলে কেটে দেই। ম্যাম আমার কাছে এসে বলে, এত রাতে কার সাথে কথা বলছো, তাও ছাদে এসে? আমার বন্ধু আবিরের সাথে। আপনি এখন এখানে? রুমে ভালো লাগছিল না, তাই একটু ছাদে আসলাম রাতে আকাশ দেখতে। ও আচ্ছা, আসুন দোলনায় বসি। বলেই ম্যাম আর আমি গিয়ে দোলনায় বসি। ম্যাম বলে, আচ্ছা তুমি এত ফাজিল কেন? যা বাবা, আমি আবার কি করলাম ম্যাম? এই যে এখানে আসার পর থেকেই তো দেখছি আঙ্কেলের সাথে কি সব কথা বলো। আঙ্কেলকে বুঝি ভালোবাসো না?
ম্যাম, বাবা হচ্ছে সন্তানের জন্য ঠিক বটগাছের মতো, সন্তানের মাথার উপর ছায়া হয়ে থাকে। বাবাকে কতটা ভালোবাসি সেটা বলা হয়নি কখনো। আমার ভবিষ্যৎ সুন্দর করার জন্য আব্বু আম্মু দুজনে আমার জন্য কতটা কষ্ট করে সেটা আমি খুব ভালো করেই জানি। আর তাই এমন কোনো কাজ করি না যাতে আব্বু আম্মু আমার জন্য কষ্ট পায়। আমার আম্মু আমার এক চোখে আর আব্বু অন্য চোখে। তুমি খুব লাকি, তোমার আম্মু তোমার কাছে আছে। আর আমাকে দেখো, আম্মুকে হারিয়ে ফেলেছি। আব্বু যতটুকু পারে আমাকে সময় দেওয়ার চেষ্টা করে। দিন শেষে মায়ের অভাবটা ঠিকই বুকে হাহাকার নিয়ে আসে। মন খারাপ করবেন না ম্যাম, আপনি দেখবেন বিয়ের পর আপনার শাশুড়ি আপনাকে মায়ের অভাব বুঝতে দিবে না। নীলা ম্যাম কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে বলে, জানি না নীল, মায়ের ভালোবাসার কখনো পাবো কিনা। মা কেন আমাকে ছেড়ে চলে গেল? একবার যদি আবার মা ফিরে আসতো আমার কাছে। আমি ম্যামের মাথায় হাত রেখে বলি, কান্না করবেন না ম্যাম, দেখবেন একদিন আপনার জীবনে এত ভালোবাসা আসবে তখন আপনি চাইলেও চোখে পানি আনতে পারবেন না। ম্যাম আমাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে, সরি, একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তাই তোমাকে জড়িয়ে ধরে ফেলেছি, কিছু মনে করো না। আমার কিন্তু ভালোই লাগছিল ম্যাম। ফাজিল একটা। অনেক রাত হয়ে যাচ্ছে, আন্টি মনে হয় আমাকে খুঁজছে, চলো নিচে যাই। এরপর ম্যাম আর আমি নিচে আসতেই আম্মু বলে, কিরে, তোরা দুইটা কোথায় ছিলি এতক্ষণ? কতবার ডাকলাম। ছাদে বসেছিলাম আন্টি। আচ্ছা, এখন আয়, খাবার খাবি। অনেক রাত হয়ে গেছে। আন্টি আমাকে আজ তুমি খাইয়ে দিবে? কেন নয়। আয় মা, আজ তোকে আমি নিজ হাতে খাইয়ে দেব। আমি কি দোষ করলাম আম্মু? আচ্ছা আয়, তোদের দুইটাকেই খাইয়ে দিচ্ছি। বলেই আম্মু একটা প্লেটে খাবার নিয়ে আমাকে আর নীলা ম্যামকে খাইয়ে দেয়। খাবার শেষে কিছু সময় সবাই গল্প করে যে যার রুমে চলে যায়। ম্যাম যাওয়ার আগে আমাকে বলে, নীল, কাল একটু তাড়াতাড়ি উঠো, অ্যাসাইনমেন্ট আছে তো, তাই একটু আগেই যেতে হবে। ঠিক আছে ম্যাম, বলেই রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আব্বু আম্মু বসে চা খাচ্ছে। আমাকে দেখে আব্বু বলে, কিরে, আজ এত তাড়াতাড়ি উঠে গেছিস? নীলা ম্যামের আজ অ্যাসাইনমেন্ট আছে, তাই ওনাকে নিয়ে যেতে হবে। কিন্তু ম্যাম কোথায়? গিয়ে দেখে আয়, রাতে হয়তো পড়েছে তাই উঠতে পারছে না। আমি ঠিক আছে বলে ম্যামের দরজার সামনে গিয়ে নক করতেই ম্যাম বলে, কে, নীল নাকি? জি ম্যাম, কখন যাবেন? ভেতরে এসো নীল। আমি ভিতরে গিয়ে দেখি ম্যাম তার হিজাবে সেফটি পিন লাগানোর চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না। ম্যাম কিছু মনে না করলে আমি লাগিয়ে দিব। ঠিক আছে, লাগিয়ে দাও। কেন জানি হচ্ছে না। আমি গিয়ে ম্যামের হাত থেকে সেফটি পিনটা নিয়ে খুব সাবধানে লাগিয়ে দেই। ম্যাম মুচকি হেসে আমাকে বলে, ধন্যবাদ। সেই কখন থেকে চেষ্টা করছি, হচ্ছে না। এখন চলুন, 9টা বেজে গেছে। চলো, লেট হয়ে যাচ্ছে। ম্যামকে নিয়ে নিচে এসে খাবার খেয়ে আব্বু আম্মুকে বিদায় দিয়ে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি ভার্সিটি। গেটের সামনে আসতেই আবির এসে বলে, কিরে, তোকে সে কখন থেকে কল করছি? মোবাইল কোথায় তোর? আর এটা বুঝি তোর ম্যাডাম? ম্যাম আপনি যান, লেট হয়ে যাচ্ছে আপনার। ম্যাম ঠিক আছে বলে চলে যায়। আবির বলে, কিরে, তোর ম্যাডামের সাথে আমার পরিচয় করিয়ে দিলি না কেন? ম্যামের অ্যাসাইনমেন্ট আছে, লেট হয়ে যাচ্ছে, পরে একসময় পরিচয় করিয়ে দিব। এখন চলো ক্লাসে যাই। আমি কিছু সময় নীলের দিকে তাকিয়ে মনে মনে বলি, আমি জানি বন্ধু, ইচ্ছে করে আমার সাথে তোর ম্যাডামের পরিচয় করে দিলি না। তবে আমিও দেখব তুই কতদিন লুকিয়ে রাখতে পারিস আমার থেকে। কিরে কি ভাবছিস? চল ক্লাসে যাই। কিছু না, চল যাই। বলেই আমি আর আবির ক্লাসে চলে আসি। একটু পর স্যার ক্লাসে লেকচার দিতে থাকে। ক্লাস শেষ করে স্যার চলে যায়। এক এক করে বাকি ক্লাসগুলো করে বাহিরে এসে দেখি ম্যাম গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমি আবিরকে বলি, আচ্ছা আমি বাসায় গেলাম, একটু কাজ আছে। বলেই ম্যামের কাছে আসতেই ম্যাম বলে, আজকে সব ক্লাস করেছো? আমি সব সময় সব ক্লাস করি, কাল শুধু করিনি। চলুন বাসায় যাওয়া যাক। আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে, চলো না ফুচকা খাই। ঠিক আছে চলুন তাহলে। বলেই ম্যামকে নিয়ে চলে আসি ফুচকার দোকানে। এরপর 2 প্লেট ফুচকার অর্ডার দেই। একটু পর ফুচকা দিলে দুজনে ফুচকা খেয়ে আমি ম্যামকে বলি, এবার বাসায় যাবেন নাকি আর কিছু খাবেন ম্যাম? না, আর কিছু এখন খাবো না, চলো হাঁটতে হাঁটতে বাসায় যাই আজকে। কি বলছেন? বাসা এখানে থেকে 20 মিনিটের রাস্তা, এত পথ হেঁটে যেতে পারবেন? খুব পারবো, আজ হেঁটে যেতে ইচ্ছে করছে। ঠিক আছে চলুন তাহলে হেঁটেই যাই। বলেই ম্যামকে নিয়ে হাঁটতে থাকি। রাস্তায় টুকটাক কথা বলতে বলতে বাসায় চলে আসি। বাসায় এসে ম্যাম আর আমি ওপরে চলে আসি। রুমে যেতে নিলে ম্যাম বলে, আজ ঘুরতে যেতে হবে বিকেলে নীল। ঠিক আছে, আপনি রেডি হয়ে থাকেন। ম্যাম ঠিক আছে বলে মিষ্টি একটা হাসি দিয়ে চলে যায়। আমি আবারও ম্যামের হাসি দেখে ক্রাশ খেলাম।
কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে রুমে এসে ব্যাগটা টেবিলে রেখে ওয়াশরুমে গিয়ে গোসল করে রুমে এসে চেঞ্জ করে নিচে এসে খাবার খেয়ে নেই। খাওয়া শেষে সোফায় এসে আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ি। কিছু সময়ের মধ্যে সেখানেই ঘুমিয়ে পড়ি। বিকেলে ম্যামের ডাকে ঘুম ভাঙে। এই নীল ওঠো, আর কত ঘুমাবে? তুমি না আমাকে নিয়ে ঘুরতে যাবে বলেছো? আমি ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে তাকিয়ে দেখি আমি ম্যামের কোলে শুয়ে আছি। এক লাফে উঠে বসে বলি, আমি তো আম্মুর কোলে শুয়েছিলাম, আপনি কখন আসলেন এখানে? আন্টির কোলেই শুয়েছিলে। আঙ্কেল আন্টিকে নিয়ে বাইরে যাবে, তাই আমাকে ডেকে বলল তোমার পাশে বসতে। তুমি নাকি সোফায় ঘুমালে পড়ে যাও, তাই। কোথায় গেছে আব্বু আম্মু? কিছু বলে গেছে? আন্টির নাকি প্রেশারটা বেড়ে গেছে, তাই ডাক্তারের কাছে গেছে। কই, আম্মু তো আমাকে কিছু বললো না। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি, আপনি গিয়ে রেডি হয়ে আসুন। ঠিক আছে, তুমিও চেঞ্জ করে নাও, একটা ব্ল্যাক শার্ট নয়তো পাঞ্জাবি পরো। আমি ঠিক আছে বলে রুমে এসে আব্বুকে কল করি। আব্বু কল রিসিভ করে বলে, কিরে নীল, কখন ঘুম থেকে উঠলি? এখনই। আম্মুর কি হয়েছে আব্বু? ডক্টর কি বললো? এমন কিছু না, একটু প্রেশারটা বেড়ে গেছে, মেডিসিন নিয়েছি। ও আচ্ছা, তাহলে আম্মুকে নিয়ে বাসায় চলে এসো, আমি ম্যামকে নিয়ে একটু বাইরে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস, আর সন্ধ্যার আগে বাসায় চলে আসিস, কেমন? ঠিক আছে আব্বু, রাখি তাহলে। বলেই কল কেটে ফ্রেশ হয়ে এসে ম্যামের কথা মতো একটা ব্ল্যাক পাঞ্জাবি পরে নিচে এসে অপেক্ষা করছি ম্যামের জন্য। একটু পর সিঁড়ি দিয়ে ম্যামের পায়ের শব্দ শুনে সিঁড়ির দিকে তাকিয়ে আমি তো পুরাই হাও হয়ে আছি। ম্যামের দিক থেকে চোখই সরাতে পারছি না। ম্যাম আমার সাথে ম্যাচিং করে ব্ল্যাক শাড়ি, কানে ব্ল্যাক কালারের ঝুমকো, চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, কপালে ছোট্ট টিপ, হাত ভর্তি রং বেরঙের কাচের চুড়ি। আমার চোখের পলক পড়ছে না ম্যামের দিক থেকে। ম্যাম আমার কাছে এসে তুড়ি বাজিয়ে বলে, এমন করে তাকিয়ে কি দেখছো? চোখের পলকই পড়ছে না? আমি আনমনে বলে উঠি, তোমাকে দেখছি, চোখ সরাতেই পারছি না। আমার কথা শুনে ম্যাম বলে, আমাকে এমন করে দেখার কি আছে? শুনি। এবার আমি বাস্তবে ফিরি। একটু আগে ম্যামকে আনমনে কি বলেছি, ইসরে ম্যাম এখন কি ভাবছে আমাকে। আমি মাথায় হাত দিয়ে চুলকাতে থাকি। ম্যাম মুচকি হেসে বলে, অনেক লজ্জা পাওয়া হয়েছে, এখন চলো। চলুন এবার যাওয়া যাক। বলেই দুজনে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি পার্কে। একটা বেঞ্চে বসে আছি, দুজনের মাঝে নীরবতা। একটু পর নীরবতা ভেঙে ম্যাম বলে, কি নীল, আজকে কি চুপ করে থাকবে ঠিক করেছো নাকি? না এমনটা কেন হবে? আচ্ছা আপনি বসুন, আমি বাদাম নিয়ে আসছি। বলেই আমি গিয়ে বাদাম নিয়ে এসে ম্যামকে বাদামের প্যাকেটটা দিই। দুজনে বাদাম খাচ্ছি। আমি ম্যামকে বলি, আচ্ছা ম্যাম একটা কথা জিজ্ঞেস করি, যদি রাগ না করেন। আচ্ছা, রাগ করবো না, বলো কি বলবে। আচ্ছা আপনি আপনার লাইফ পার্টনার কেমন চান? আই মিন কেমন ছেলে আপনার পছন্দ? কেন হঠাৎ এই কথা জানতে চাইছো কেন? এমনি ইচ্ছে হলো জানতে, কেমন ছেলে আপনার পছন্দ। তেমন করে এখনো ভাবিনি, তবে যে আমার লাইফ পার্টনার হবে তাকে অবশ্যই অনেস্ট হতে হবে আর আমাকে খুব ভালোবাসতে হবে। সে যদি আপনার থেকে জুনিয়র হয়, আই মিন ধরুন কোনো জুনিয়র ছেলে আপনাকে পছন্দ করে আর সে আপনাকে প্রপোজ করলো, তখন কি করবেন? জানি না, তবে যদি সে আমাকে সত্যিই ভালোবাসে তবে ভেবে দেখবো, কারণ ভালোবাসা কখনো বড় ছোট দেখে হয় না। এটা অবশ্য ঠিক বলেছেন। তা তোমার কেমন মেয়ে পছন্দ, সিনিয়র নাকি জুনিয়র? আমি তো ভেবে রেখেছি সিনিয়র একটা আপুকে বিয়ে করব। আব্বু আম্মুকে বলে রেখেছি, তাদের কোনো সমস্যা নেই। তোমার সিনিয়র আপুদের বুঝি ভালো লাগে? সবাইকে না, তবে একজনকে খুব ভালো লাগে, হয়তো আমি তাকে ভালোবাসি। তা কে সেই লাকি গার্ল যাকে তোমার মতো একটা কিউট ছেলে ভালোবাসে? তাকে বলছো তুমি যে তাকে ভালোবাসো? না এখনো বলিনি, তবে খুব দ্রুত বলবো। আর তাকে বলার আগে আপনাকে বলবো কে সে। ঠিক আছে, এখন বলো শুনি, কে সেই লাকি গার্ল? আমি কিছু বলতে যাব তখনই আবির কোথা থেকে এসে আমাকে বলে, আরে নীল, তুই এখানে? আরে এটা বুঝি তোর ম্যাম। কেমন আছেন ম্যাম? জি ভালো আছি, আপনাকে তো ঠিক চিনলাম না, বাট কোথায় যেন আপনাকে দেখেছি মনে হচ্ছে। আজকে ভার্সিটিতে দেখা হলো। আমি নীলের বেস্ট ফ্রেন্ড আবির। তুই এখানে কি করে আবির? একটা কাজে এসেছিলাম, এইদিকে চলে যাচ্ছিলাম, তোকে দেখে আসলাম। বসবো আমি এখানে? আমরা তো এখন বাসায় চলে যাব, কাল কথা হবে ভার্সিটি। আজকে আসি কেমন? চলুন ম্যাম বাসায় যাই এবার। বলেই আমি আর ম্যাম সেখান থেকে উঠে হাঁটতে থাকি। আবির মনে মনে বলে, নীল বন্ধু, কতদিন এই মালকে আমার থেকে লুকিয়ে রাখবে তুমি? এই ফুলের সুবাস তো আমাকে নিতেই হবে। তোর ম্যামের ফিগার থেকে আমি তো পাগল হয়ে গেছি। শুধু কিছুদিন অপেক্ষা কর, তারপর আমি তোর ম্যামকে আবার করে নেব। আমি আর ম্যাম হাঁটছি। ম্যাম বলে, কি হলো নীল, আমরা তো মাত্রই আসলাম, এখনই বাসায় চলে যাব? কোন নদীর পাড়ে যাব? আপনাকে একটা কথা বলি ম্যাম, আবির যদি কখনো আপনার সাথে কথা বলার চেষ্টা করে,
ওকে এড়িয়ে চলবেন, ঠিক আছে? কেন, কি হয়েছে? ওই ছেলেটা তো বললো ও নাকি তোমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, বাট ও এখন আগের মতো নেই। ও অনেক চেঞ্জ হয়ে গেছে। পরে একসময় আপনাকে সব বলবো। ম্যাম ঠিক আছে বলে। এরপর একটা রিক্সা নিয়ে চলে আসি নদীর পাড়ে। অনেক সময় দুজনে ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। এইভাবে হাসি আর আনন্দে কেটে যায় 6 মাস। ম্যাম আর আমার মাঝে এখন খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে। আমি এখন ম্যামকে আর আপনি বলি না, তুমি করে বলি। সকালে নীলকে ডাকতে ওর রুমে গিয়ে দেখি এখনো ঘুমিয়ে আছে। এই ছেলেটা কত যে ঘুমাতে পারে বুঝি না, সারা রাত কি যে করে। আমি নীলের কাছে গিয়ে ওর মাথায় হাত রেখে ডাকতে থাকি, এই নীল ওঠো, ভার্সিটি যাবে না? নীল ঘুমের মধ্যে আমার হাত ওর বুকে জড়িয়ে ধরে। আমি কিছু সময় মুগ্ধ নয়নে নীলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকি। একটু পর আমি ঘুমের মধ্যে খেয়াল করি কারো হাত আমার বুকে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখি আমি ম্যামের হাত জড়িয়ে ধরে শুয়ে আছি। তাড়াহুড়ো করে হাত ছেড়ে দিয়ে উঠে বসে বলি, নীলা তুমি কখন এলে? সে কখন থেকে তোমাকে ডাকছি, ভার্সিটি যাবে না? আজ আমি যাব না, একটু কাজ আছে, তুমি যাও প্লিজ। আর আব্বু যদি কিছু জানতে চায় তবে বলবে আজ আমার ক্লাস হবে না। আমি আঙ্কেলকে মিথ্যা বলবো কেন? প্লিজ শুধু আজকের জন্য, তুমি না আমার বন্ধু, আর বন্ধুর জন্য ছোট্ট একটা মিথ্যে বলতে পারবে না? আগে বলো, কি এমন কাজ আছে তোমার যার জন্য আজ ভার্সিটি যাবে না? এটা তোমার জন্য সারপ্রাইজ, এখন বলা যাবে না। আমার জন্য কি এমন সারপ্রাইজ শুনি? বলে দিলে কি আর সারপ্রাইজ থাকলো? নীলা মুচকি হেসে ঠিক আছে বলে রুম থেকে চলে যায়। আসলে আজ নীলার জন্মদিন, তাই ওর জন্য একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করছি। আর আজকে আমি আমার মনের কথা বলবো নীলাকে। আপনারা আবার নীলাকে কিছু বলে দিয়েন না, বললে কিন্তু খবর আছে বলে দিলাম। এরপর উঠে ফ্রেশ হয়ে নিচে এসে সবাই একসাথে খাবার খেয়ে নেই। নীলা বাসা থেকে বের হতে গেলে আব্বু বলে, কিরে নীলামা, তুই একা যাচ্ছিস কেন? এই বাদর, তুই এখনো রেডি হসনি কেন? আজকে নীলের ক্লাস হবে না আঙ্কেল, তাই আমি একাই যাচ্ছি। ও আচ্ছা, তাহলে নীল একটা কাজ কর, নীলামাকে ভার্সিটিতে পৌঁছে দিয়ে আয়। রাস্তাঘাটের অবস্থা ভালো না, একা যেতে হবে না। আচ্ছা আব্বু, আমি তাহলে নীলাকে পৌঁছে দিয়ে আসছি। বলেই দুজন বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে উঠে পড়ি। রিক্সায় উঠতেই নীলা বলে, এই প্রথম আমি মিথ্যা বললাম, তাও তোমার জন্য। তবে আর কখনো কিন্তু বলবো না, মনে রেখো। ঠিক আছে আর বলতে হবে না, আমিও আজকের পর আর ভার্সিটি অফ দিব না। কথা বলতে বলতে ভার্সিটি চলে আসি। নীলাকে ভার্সিটি পৌঁছে দিয়ে আমি চলে আসি ফুলের দোকানে। কিছু ফুল, লাল নীল সাদা রঙের আবির, আরো যা যা লাগে সবকিছু নিয়ে বাসায় চলে আসি। এরপর আব্বু আম্মুকে এসে সব বলি। আব্বু আম্মু সব শুনে খুব খুশি হয়। আমি সবকিছু ছাদে নিয়ে রেখে দেই। এরপর রুমে এসে কিছু সময় আইপ্যাড নিয়ে ফ্রি ফায়ার গেমস খেলতে খেলতে ঘুমিয়ে যাই। ক্লাস শেষ করে বের হয়ে আসতে নীলের বন্ধু আবির একটা গোলাপ ফুল নিয়ে আমার সামনে এসে হাঁটু ভাঁজ করে বসে বলে, যেদিন প্রথম তোমাকে দেখেছি সেদিন থেকে আমার মনের কোণে তোমায় নিয়ে অনেক স্বপ্ন এঁকে রেখেছি। ভালোবাসি তোমাকে, উইল ইউ ম্যারি মি? এই ছেলে, তোমার লজ্জা করে না? জুনিয়র হয়ে সিনিয়রকে প্রপোজ করছো? ভালোবাসি, এতে লজ্জার কি আছে নীলা? আর তুমি সিনিয়র বলে তোমাকে ভালোবাসা দেব না, এটা কোথায় লেখা আছে? কোথায় কি লেখা আছে আমি জানি, আর কখনো আমাকে এসব কথা বলবে না। বলেই আমি সেখান থেকে চলে আসতে গেলে আবির পেছন থেকে আবার বলে, নীল কি এত সুখ দিয়েছে নাকি যে আমাকে পছন্দ হয় না? আমি কিন্তু নীলের চেয়ে বেশি সুখ দিতে পারবো। একবার চলো আমার সাথে। আবিরের কথা শুনে আমার রাগে মাথা গরম হয়ে যায়। আবিরের কাছে গিয়ে ঠাস করে ওর দুই গালে থাপ্পড় দিয়ে বলি, রাস্কেল, নিচে যেমন সবাইকে তেমন ভাবিস, নিজের মা বোনের সাথে কি এইভাবেই কথা বলিস? আজ বুঝতে পারছি নীল কেন আমাকে তোকে এড়িয়ে চলতে বলেছে। আর কখনো আমার সামনে আসলে থাপড়ে তোর মুখের নকশা চেঞ্জ করে দেব, বাজে ছেলে কোথাকার। তুই খুব বড় ভুল করেছিস নীলা। এই আবিরের গায়ে হাত তুলে তোর এমন অবস্থা করব, আমি কাউকে মুখ দেখানোর অবস্থায় থাকবি না। বলেই আবির রাগে মেগে সেখান থেকে চলে যায়। নীলা বাসায় আসে, সোজা আমার রুমে চলে আসে। নীলার দিকে তাকিয়ে দেখি চোখ কেমন লাল হয়ে আছে। কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, এমন লাগছে কেন? নীলা কিছু না বলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি কিছুটা ঘাবড়ে যাই। বুক থেকে নীলার মাথাটা তুলে দুই গালে হাত রেখে বলি, কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? বলো আমায়। নীলা আবার আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে ভার্সিটিতে যা হয়েছে সব বলে। রাগে আমার মাথা গরম হয়ে যায়, কিন্তু আজ নীলার জন্মদিন, তাই কোনো ঝামেলা করতে চাই না। তাই শান্ত কণ্ঠে নীলাকে বলি, আচ্ছা আমি দেখছি, তুমি কেঁদো না, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো।
তোমার জন্য আমি এখনো না খেয়ে আছি। কি, তুমি এখনো খাওনি? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি ফ্রেশ হয়ে রুমেই থেকে আমি খাবার নিয়ে তোমার রুমে আসছি। আজ তোমাকে আমি খাইয়ে দেব নিজ হাতে। নীলা মুচকি হেসে মাথা নাড়িয়ে ঠিক আছে বলে চলে যায়। আমি নিচে গিয়ে একটা ফ্ল্যাটে দুইজনের জন্য খাবার নিয়ে নীলার রুমের সামনে এসে দরজায় নক করতেই নীলা ভিতরে যেতে বলে। আমি রুমে গিয়ে দেখি নীলা চেঞ্জ করে বসে আছে। আমি হাত ধুয়ে নীলার সামনে বসতেই নীলা বলে, এক প্লেট কেন, তুমি খাবে না? এক প্লেটে দুজনের হবে না বুঝি? আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তুমি আমাকে খাইয়ে দাও। নীলা ঠিক আছে বলে আমাকে খাইয়ে দেয়, আর আমি নীলাকে। খাওয়া শেষ হলে নীলা বলে, আমার খুব ঘুম পাচ্ছে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দিবে? ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি দিচ্ছি। এরপর নীলা শুয়ে পড়ে। আমি নীলার মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নীলা আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে ঘুমিয়ে যায়। আমি নীলার কপালে চুমু দিয়ে রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দিয়ে চলে আসি ছাদে। ছাদে এসে ফুল আর ঝাড়বাতি দিয়ে পুরো ছাদটা ভালো করে সাজিয়ে ফেলি, আর আবির দিয়ে বড় বড় করে হ্যাপি বার্থডে টু ইউ নীলা লিখি দেয়ালে। কিছু বেলুন দিয়ে একটা টেবিল সাজিয়ে রাখি। সবকিছু করতে করতে রাত প্রায় 8টা বেজে যায়। হঠাৎ ছাদের সিঁড়িতে কারো পায়ের শব্দ শুনে তাড়াতাড়ি করে ছাদের গেটের সামনে এসে দেখি নীলা ছাদে আসছে। আমি ছাদ থেকে বের হয়ে গেটে তালা মেরে দেই। নীলা আমাকে ছাদে তালা দিতে দেখে বলে, তুমি ছাদের দরজা বন্ধ করেছো কেন? আর সেই কখন থেকে তোমাকে খুঁজে যাচ্ছি, কোথায় ছিলে এতক্ষণ? ছাদে এখন যাওয়া যাবে না, একটু সমস্যা আছে, চলো নিচে যাই। কেন, এখন কি ছাদে যেতে বারণ আছে? আর তোমার হাতে এত রং কিসের? সবকিছু পরে জানতে পারবে, এখন চলো তো এখান থেকে। বলেই নীলার হাত ধরে নিচে চলে আসি। নিচে এসে দেখি নীলার আব্বু এসেছে, আমার আব্বুর সাথে কথা বলছে। আমি আঙ্কেলের সাথে কুশল বিনিময় করে গিয়ে হাত ধুয়ে এসে সবার সাথে কিছু সময় গল্প করে সবাই একসাথে রাতের খাবার খেয়ে নেই। এখন ঠিক 11টা 50 বাজে। নীলার রুমের দরজা নক করতে নীলা ভিতরে যেতে বলে। আমাকে দেখে নীলা বলে, নীল, তুমি এই সময় কিছু বলবে? এখন কিছু বলার সময় নেই, আমার সাথে আসতো। কোথায় যাব এখন সেটা বলবে তো? আগে এসো, তারপর বলছি। বলেই নীলার হাত ধরে ছাদে চলে আসি। নীলা ছাদের পরিবেশ দেখে বলে, 2 বছর পর, আজ 2 বছর পর জেল থেকে বের হয়েছি। এই 2 বছরে আব্বু আম্মু মাঝে মাঝে এসে দেখা করে গেছে, কিন্তু নীলা একবারও আসেনি। তবে আব্বু আম্মুর থেকে সবসময় নীলার খবর নিতাম। নীলা নিজেকে রুমে বন্দি করে রাখে সবসময়, কারোর সাথেই নাকি তেমন কথা বলে না। জেলখানা থেকে বের হতেই আম্মু দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আব্বু পাশে দাঁড়িয়ে নীরবে চোখের পানি ফেলছে। আম্মু বলে, আজ 2 বছর পর তোকে এই বুকে পেয়ে আমার বুকটা শীতল হয়ে গেছে বাবা। নীলা কেমন আছে আম্মু? এখনো কি নিজেকে ঘরবন্দি করে রাখে? কারোর সাথেই কথা বলে না সেদিনের পর থেকে। সব কথা পরে হবে, এখন বাসায় চল। আব্বু, নীলাদের বাসায় যাব আগে, নীলাকে কতগুলো দিন দেখি না। আচ্ছা, কাল যাব নীলাদের বাসায়, আগে বাসায় চল। না আব্বু, আমি আজকে নীলাকে বিয়ে করতে চাই। কি বলছিস তুই? নীলা ধর্ষিতা জেনেও তুই বিয়ে করতে চাইছিস? আম্মু চাইছি, তোমাদের কোনো আপত্তি আছে? না বাবা, আমাদের কোনো আপত্তি নেই। তোর কথা শুনে আজ গর্বে বুকটা ভরে যাচ্ছে। ঠিক আছে চল, আমরা নীলাদের বাসায় গিয়ে আজই নীলা আর তোর বিয়ে দিয়ে নীলার মাকে আমাদের বাসায় নিয়ে যাব। আমি ঠিক আছে বলে আব্বু আম্মুর সাথে গাড়িতে উঠে নীলাদের বাসায় রওনা দেই। আমাদের সমাজের মানুষগুলো কতটা আজব, একটা ধর্ষিতা মেয়েকে দেখলে ছিছি করে, অথচ বিয়ের আগে কত মেয়ে তার বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করে। তারা ঠিকই বুক ফুলিয়ে সমাজে চলাফেরা করে। আবার কত ছেলে তো আছে যারা বিবাহিতা মেয়েদের নিয়ে পালিয়ে যায়, তাদের দিকে কেউ আঙ্গুল তোলে না। কিন্তু একটা জানোয়ার একটা অসহায় মেয়ের সর্বনাশ করলে তার দিকে ঠিকই আঙ্গুল তোলে। নিজেদের চিন্তা ভাবনা বদলান, দেখবেন সমাজ এমনি বদলে যাবে। কিছুক্ষণ পর নীলাদের বাসার সামনে এসে গাড়ি থামে। আমি আম্মু নীলাদের বাসার সামনে দরজার সামনে দাঁড়িয়ে আছি। আব্বু কলিং বেল দিতে নীলার আব্বু এসে দরজা খুলে আমাকে দেখে বলে, আরে নীল বাবা, কেমন আছো তুমি? কতটা শুকিয়ে গেছো, এসো ভেতরে এসো। নীলা কোথায় আঙ্কেল? সেই দিনকার ঘটনার পর অনেকবার সুইসাইড করার চেষ্টা করেছে। অনেক কষ্টে বুঝিয়ে এই পথ থেকে ফিরিয়ে আনতে পারলেও ঘর থেকে বের করতে পারিনি। সবসময় রুমেই নিজেকে বন্ধ করে রাখে। আমি দেখছি আঙ্কেল। আর আব্বু, তুমি কাজে নিয়ে আসো, আজই আমি নীলাকে বিয়ে করব। আমার কথা শুনে নীলার আব্বু বলে, কি বলছো বাবা, তুমি সবকিছু জেনেও? আঙ্কেল, আমি সবকিছু জেনেই বলছি। আমি নীলাকে ভালোবাসি, আর এসব আমার আর নীলার মাঝে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। নীলার আব্বু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে,
সত্যি বাবা, তোমার মা বাবা খুব ভাগ্য করে তোমার মতো ছেলে পেয়েছে। আপনারা বিয়ের ব্যবস্থা করুন আঙ্কেল, আমি নীলাকে নিয়ে আসছি। বলেই নীলা রুমে চলে যাই। গিয়ে দেখি নীলা শুয়ে আছে। নীলা কেমন আছো? নীলা আমার কণ্ঠ শুনে উঠে আমার দিকে তাকিয়ে আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমি নীলাকে আমার থেকে ছাড়িয়ে কপালে চুমু দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলি, আর কাঁদবে? চোখের পানি শেষ হয়নি? এই 2 বছরেও তোমার চোখের পানি শুকোয়নি? তুমি কবে ছাড়া পেলে নীল? আজই। একবারও আমাকে দেখতে ইচ্ছা হয়নি তোমার? হয়েছে, রোজ হয়েছে, কিন্তু নিজের এই অপবিত্র শরীর নিয়ে সমাজের মানুষের সামনে কি করে যেতাম? আমার নীলা কখনো অপবিত্র হতে পারে না। চলো আমার সাথে। কোথায় যাব? আজ আমরা বিয়ে করব। পাগল হয়ে গেছো তুমি? একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করবে তুমি? আমার জন্য সমাজের সবার কাছে তোমার মাথা হেট হয়ে যাবে, আর তাছাড়া তোমাকে দেবার মতো কিছুই নেই। আমি তোমার দেহকে নয় নীলা, তোমাকে ভালোবেসেছি। আর রইল সমাজের কথা। এই সমাজকে আমি মানি না, যে সমাজে একজন পতিতা মাথা উঁচু করে চলে আর একটা ধর্ষিতা মেয়ের দিকে আঙুল তোলা হয়। আমি পারবো না নীল, তুমি চলে যাও। আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না। একবার বলো আমি চলে যাব। নীলা আমাকে ছেড়ে দিয়ে উল্টো পাশ হয়ে চোখের পানি ছেড়ে দেয়। আমি নীলার কাছে গিয়ে আমার দিকে ঘুরিয়ে চোখের পানি মুছে বলি, আমি আমার উত্তর পেয়ে গেছি। এবার রেডি হয়ে নাও, আমরা আজই বিয়ে করছি। কিন্তু নীল, এটা কি করে? আর কিছু বলার আগেই আমি নীলার ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দেই। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলি, এখনো বলবে আমাকে বিয়ে করবে না? নীলা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে। আমিও শক্ত করে নীলাকে আমার বুকে জড়িয়ে ধরি। বেশ কিছু সময় দুজনে একে অপরকে জড়িয়ে ধরে আমি নীলার হাত ধরে নিচে আসতেই আম্মু নীলার কাছে এসে কপালে চুমু দিয়ে বলে, আয় মা, বস এখানে। নীলা আম্মুর সাথে গিয়ে বসে পড়ে। একটু পর আব্বু আর আঙ্কেল কাজী নিয়ে আসলে আমাদের বিয়ে পড়ানো হয়। কাজী বিয়ে পড়িয়ে চলে যায়। কিছু সময় নীলাদের বাসা থেকে আমাদের বাসায় চলে আসি। নীলা আম্মুর সাথে নিচে বসে আছে। আমি ওয়াশরুমে চলে যাই গোসল করতে। চলুন জেনে আসি 2 বছর আগে কি এমন হয়েছিল যার জন্য আমি জেলে গিয়েছিলাম। 2 বছর আগে নীলা ছাদের পরিবেশ দেখে খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলে, তুমি জানলে কি করে আজ আমার জন্মদিন? আমার হবু বউয়ের জন্মদিন আর আমি জানবো না? কে তোমার হবু বউ? আমি পকেট থেকে একটা রিং বের করে নীলার সামনে হাঁটু ভাঁজ করে ফিল্মি স্টাইলে বসে বলি, তোমাকে দেখার পর হারিয়ে গেছে আমার চোখের ঘুম, আমার নিঃশ্বাস প্রশ্বাসে এখন শুধু তোমারই ছোঁয়া। আমি সেই চাঁদ যার তুমি ছাড়া আর কোনো আকাশ নেই। আমার প্রতি মোনাজাতে তুমি, তুমি আমার প্রতি বইয়ের পাতার প্রতিটি শব্দ, তুমি আমার সুখের আশা। তাই চাই না কখনো তোমার থেকে দূরে যেতে। আই লাভ ইউ নীলা, উইল ইউ ম্যারি মি? নীলা আমার সামনে বসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, তোমায় ভালোবাসার দামে পাপ যদি হয় পায়ে পায়ে মাখিব পাপ সারা গায়ে, কোনো পুণ্য খুঁজি না। তোমায় ভালোবাসা ছাড়া আমি আর অন্য কিছুই বুঝি না। আমিও যে তোমার প্রেমেই অন্ধ, বুঝি না আর ভালো মন্দ। তোমার ভালোবাসার পানি ছাড়া অন্তর আমার ভিজবে না। সব দরজা বন্ধ হলেও ক্ষতি নেই তোমার দরজা খোলা থাকলে। মরার মতো বেঁচে থাকবো মন থেকে তুমি ভুললে। থাকলে তোমার বুকের মাঝে মনটা থাকে মহা আনন্দে। তুমি ছাড়া আমিও বাঁচবো না। আই লাভ ইউ টু নীল, অ্যান্ড ইয়েস আই উইল ম্যারি ইউ। আমিও নীলাকে শক্ত করে জড়িয়ে ধরি আমার বুকে। কিছু সময় এভাবে থাকার পর আমি নীলাকে রিং পরিয়ে দিয়ে হাতে কিস করি। এরপর আব্বু আঙ্কেল সবাই হাততালি দিতে দিতে বের হয়ে আসে। নীলা সবাইকে দেখে লজ্জায় লাল হয়ে যায়। আম্মু বলে, বাহ, আমাদের ছাড়াই এরা নিজেদের বিয়ে ঠিক করে ফেলেছে। আম্মু তোমরা তো সবই জানো, তাও এসব বলছো? নীলা আমার কানের কাছে এসে ফিসফিস করে বলে, আব্বু আঙ্কেল আন্টি এতক্ষণ এখানেই ছিল? এখানেই ছিল ম্যাডাম। নীলা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকায়। এরপর সবাই একসাথে নীলাকে উইশ করে কেক কেটে সবাইকে খাইয়ে দেয়। আব্বু আম্মু আঙ্কেল কিছু সময় থেকে চলে যায়। আমি নীলার এক হাত ধরে টেনে আমার বুকের সাথে জড়িয়ে ধরে গালে চুমু দিয়ে বলি, আজ থেকে বাকিটা জীবন ভালোবেসে মিশে রবে আমাদের দুটি মন। তাই থাকবে। আর আমার এক্সাম শেষ হলে আমরা বিয়ে করে নেব। আমার বইয়ের দেখছি আদর খাওয়ার জন্য আর তর সইছে না। নীলা মুচকি হেসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। বেশ কিছু সময় দুজন ছাদে থেকে নিচে চলে আসি। নীলা ওর রুমে চলে যায়, আমি আমার রুমে এসে শুয়ে পড়ি। মাত্র রুমে এসে চেঞ্জ করব, তখনই নীলের নাম্বার থেকে SMS আসে, একটু ছাদে এসো তো, কথা আছে। আমি মুচকি হেসে রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে কাউকে দেখি না। হঠাৎ ছাদের গেট বন্ধ করার আওয়াজে পেছনে তাকিয়ে দেখি আবির রাগী লুকে আমার দিকে তাকিয়ে আমার দিকে এগিয়ে আসছে।
আবির, তো তুমি এখানে আর এইভাবে আমার কাছে আসছো কেন? তোর খুব অহংকার, তাই না? নীল তোকে এত মজা দিয়েছে, তাই তুই আমার ভালোবাসা ফিরিয়ে দিয়েছিস। আজ তোর এমন অবস্থা করব, দেখি নীল আর তোরাই মুখটায় দেখে কিনা। প্লিজ আবির, আমার এত বড় সর্বনাশ করো না। আমি তোমার কাছে আমার ইজ্জত ভিক্ষা চাই। আমি তো তোমার ইজ্জত নেব না সোনা, একটু মাস্তি করব। বলেই আবির পশুর মতো ঝাঁপিয়ে পড়ে নীলার ওপর। নীলা হাজারো চেষ্টা করে আবিরের শক্তির সাথে পেরে ওঠে না। আবির নিজের শরীরের চাহিদা মিটিয়ে একপাশে বসে বসে সিগারেট খাচ্ছে। নীলা নিজের শাড়ির আঁচল বুকে জড়িয়ে কান্না করছে। আমি শুয়ে আছি, কিন্তু কিছুতেই ঘুম আসছে না। নীলার সাথে কথা বলার জন্য মনটা ছটফট করছে, তাই উঠে লাইট অন করে মোবাইল খুঁজছি, কিন্তু মোবাইলটা রুমে নেই। হঠাৎ মনে পড়লো মোবাইল তো ছাদে রেখে এসেছি, তাই রুম থেকে বের হয়ে ছাদের দরজা খুলতে গেলে দেখি বন্ধ। এর মধ্যে নীলার কান্নার আওয়াজ শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে। কয়েকটা লাথি মারতে দরজা ভেঙে যায়। ছাদে এসে যা দেখি, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আবি নীলার পাশে বসে সিগারেট খাচ্ছে। ওর গায়ে একটা শর্ট প্যান্ট ছাড়া কিছু নেই। নীলা ওর শাড়ির আঁচল বুকে জড়িয়ে কান্না করছে। আবির আমাকে দেখে পালানোর চেষ্টা করলে ওর বুকে এক লাথি মেরে ওকে ফেলে দিয়ে আশেপাশে তাকিয়ে একটা রড হাতে নিয়ে ইচ্ছে মতো আবিরকে মারতে থাকি। মারতে মারতে আবিরের নাক মুখ থেকে রক্ত বের করে ফেলি। আবিরের শরীর ফেটে রক্ত পড়ছে। চেঁচামেচি শুনে সবাই ছাদে এসে দেখে এই অবস্থা। আম্মু গিয়ে নীলাকে ধরে তুলে বুকে জড়িয়ে নেয়। নীলা আম্মুকে জড়িয়ে ধরে কান্না করছে। আমি এখন আবিরকে মারছি। ওর চুল ধরে বলি, তোকে নিজের বন্ধু ভেবেছিলাম, আর তুই আমার কলিজায় হাত দিয়েছিস। আজ আমি তোকে জানে মেরে ফেলবো। নীল, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো মাফ করে দে। আমার নীলাও তোর কাছে মাপ চেয়েছে, তুই মাপ করেছিলি। আজ আমি তোর শরীরে চাহিদা বা সারা জীবনের মতো শেষ করে দিব। বলেই রড দিয়ে আবিরের মাথায় বাড়ি দিবে। ওর পেটে ঢুকিয়ে দেই। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মুহূর্তেই মারা যায়। তবুও আমার রাগ কিছুতেই কমছে না। বসে ইচ্ছে মতো ওর মুখে ঘুষি মারতে থাকি। আব্বু এসে আমাকে টেনে তুলে বলে, মরে গেছো, আর কত মারবি? ওর কত বড় সাহস! আব্বু, ও আমার কলিজায় হাত দিয়েছে, আমি ওকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। হঠাৎ ছাদে কিছু পুলিশ এসে আবিরের লাশ দেখে জানতে চায় কে মেরেছে। আমি মেরেছি অফিসার। আপনাদের খবর দিল কে অফিসার? আমি দিয়েছি, কিন্তু বুঝতে পারিনি নীল যে এই জানোয়ারটাকে মেরে ফেলবে। এবার পুলিশ আবিরের লাশ নিয়ে আর আমাকে ধরে নিয়ে যায়। আমি যাওয়ার সময় নীলাকে বলি, আমার জন্য অপেক্ষা করো, আমি ফিরে আসবো। আর এই তোমার এই কলঙ্ক আমি আমার ভালোবাসা দিয়ে মুছে দিব। এরপর আমাকে জেলে নিয়ে যায়। কিছুদিন পর কোর্টে চালান করে দিলে জজ সাহেব সব শুনে আমাকে 2 বছরের শাস্তি দেয়। এই 2 বছরে প্রায় অনেকবার নীলা সুইসাইড করার চেষ্টা করেছে। বর্তমান একটু পর ফ্রেশ হয়ে এসে দেখি নীল রুমে বসে আছে। আম্মু নীলাকে চেঞ্জ করিয়ে একটা লাল বেনারসি পরিয়েছে। আমি নীলার পাশে বসে ওর 2 গালে হাত রেখে বলি, আমার বউটাকে দেখতে যে পরীর মতো লাগছে সেটা কি সে জানে? নীলা আমার কথায় লজ্জা পেয়ে আমাকে জড়িয়ে ধরে। কিছু সময় পর খেয়াল করি নীলা কান্না করছে। আমার বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে বলি, একদম কান্না করবে না। অতীতে কি হয়েছে না হয়েছে সেসব ভেবে আর নিজেকে কষ্ট দিও না। আজ থেকে আমরা নতুন করে আমাদের জীবন শুরু করব, আর তার জন্য আমি এখন আবার আমার বউকে প্রপোজ করব। আমার বউ রাজি হবে তো? নীলা চোখের পানি মুছে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। আমি বেলকনিতে গিয়ে একটা ফুল ছিঁড়ে এনে নীলাকে দাঁড় করিয়ে ওর সামনে হাঁটু ভাঁজ করে বসে বলতে শুরু করি, তুমি জীবনের রং ছুঁয়ে ভালোবেসে দেখো একবার। আমি সুখ হয়ে কাছে এসে মুছে দেব কান্না তোমার। আমার এই বুকে তোমারই নাম লিখে রেখেছি, দেখো না। ভুলেই আড়ালে কখনো হারালে আমি বাঁচব না। তুমি ফাগুনের আলো হয়ে এই হাতে রাখো যদি হাত, আমি আধারে বাঁধ ভেঙে দেব স্নিগ্ধ প্রভাত। ভালোবাসি শুধুই তোমাকে।
আর সারা জীবন বাঁচবো। তুমি দেবে সারা আমার ভালোবাসায়। নীলা আমার সামনে বসে কান্না করতে করতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভালোবাসা তোমার মতো এমনিতেই হয়। এই মায়াতে একটা জীবন কোনো কিছুই নয়। অল্প ছুঁয়ে গল্প হয়ে আমি তুমি ময়। ওপাশে ভালোবেসে এমনই সব সময়। কারণ ছাড়া মনটা আমার তোমার কাছে থাকতে চায়। যতটা সময় বাঁচবে জীবন হাঁটবো তোমার পায়ে পায়ে। তুমি এলে তাই ইচ্ছে সাজাই খুশিতে, হাসে আমার ঠিক। বোঝাই কি করে যাব মরে, তুমি ছাড়া বাঁচা আমার জন্য সত্যি কঠিন। আমিও যে তোমাকে আজও ভালোবাসি নীল। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে থাকি বেশ কিছু সময়। এরপর আমি নীলাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিয়ে ওর পাশে শুয়ে কপালে চুমু দিতেই নীলা কেঁপে ওঠে। ধীরে ধীরে 4 ঠোঁট এক করে দেই। এরপর নীলার ঘাড়ের থেকে চুল সরিয়ে মুখ গুজে দেই। নীলা আমার প্রতিটি ছোঁয়ায় কেঁপে ওঠে। ধীরে ধীরে দুজনে হারিয়ে যাই রঙিন এক স্বপ্নে। কিছু সময় পর নীলা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আমি নীলার কপালে চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি নীল আমাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কাল রাতের কথা মনে হতেই চোখে লজ্জার হাসি চলে আসে। কিছু সময় নীলকে জড়িয়ে ধরে থেকে উঠে ওয়াশরুমে চলে যাই। ঘুমিয়ে আছি, হঠাৎ মুখে পানি পড়তেই চোখ খুলে দেখি বউ আমার তার ভেজা চুল আমার মুখের সামনে ধরে মুচকে মুচকে হাসছে। আমি নীলার হাত ধরে এক টানে আমার বুকে ফেলে দিয়ে বলি, দুষ্টুমি হচ্ছে তাই না? এখন যদি আমি আবার গোসল করার ব্যবস্থা করি তাহলে কি হবে শুনি? একদম না, এখন আবার আমি গোসল করতে পারবো না। প্লিজ ছাড়ো। সবাই উঠে গেছে, কেউ চলে আসবে। এখন এখানে কে আসবে শুনি? সবাই জানে আজ আমরা এত সহজে রুম থেকে বের হব না। ইস, শখ কত! এত লুচু হয়ে গেছো কেন তুমি? আমার বউ আর আমি তার সাথে লুচুগিরি না করলে কার সাথে করব শুনি? ইচ্ছে তো করছে দরজার বাহিরে একটা ব্যানার লাগিয়ে দেই আর তাতে লিখে দেই 7 দিনের জন্য লকডাউন। সত্যি সত্যি লুচু হয়ে গেছো, শুধু পচা কথা বলে। এখন ছাড়ো, উঠে ফ্রেশ হয়ে নাও। আগে আমার মর্নিং কিসটা দিয়ে দাও। সারা রাত যা করেছো তাতে হয়নি বুঝি? এতে কিছু হয় নাকি? এত কিউট বউ আমার, ইচ্ছে তো করে সব সময় আদর করি। তোমার মুখে কিছু আটকায় না তাই না? আমি অন্য কাউকে কিছু বলছি না যে আটকাবে, আমি আমার বউকে বলছি। এখন আর কথা না বাড়িয়ে আমার পাওনাটা দিয়ে দাও। নীলা আমার গালে চুমু দিয়ে বলে, এবার হয়েছে, এখন ওঠো। এটা কি ছিল? আমি 5 বছরের ছোট বাচ্চা নাকি যে গালে চুমু দিচ্ছ? বলে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে 4 ঠোঁট এক করে দেই। একটু পর ছেড়ে দিতেই নীলা আমার বুকে মাথা রেখে শুয়ে থাকে। কিছু সময় দুজন এইভাবেই থেকে নীলা আমার উপর থেকে উঠে ড্রেসিং টেবিল আয়নার সামনে গিয়ে চুল মুছতে থাকে। আমি নীলার কাছে গিয়ে কপালে চুমু দিয়ে উঠে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে দেখি বউ আমার রুমে নাই। চেঞ্জ করে সিঁড়ির কাছে আসতেই শুনি পাশের বাসার আন্টিরা আম্মুকে কিছু বলছে আর নীলা মাথা নিচু করে কান্না করছে। পাশের বাসার আন্টিরা বলছে, এটা কি করলেন নাজমা আপা? একটা ধর্ষিতা মেয়েকে আপনার ছেলের বউ করে আনলেন। মানুষের সামনে তো মাথা নিচু হয়ে গেল আপনাদের। আপনার ছেলে এখনো ছোট মানুষ, ও বললো আর আপনিও সেটাই করলেন। এখন সমাজের মানুষের সাথে চলবেন কি করে? এখনো সময় আছে, এই মেয়ের সাথে নিলে ডিভোর্স করিয়ে দেন। নীলা চোখের পানি ফেলে যাচ্ছে মাথা নিচু করে। আমি সিঁড়ি থেকে বলে উঠি, আরে আন্টি আপনি ঠিকই বলেছেন, ভুল হয়ে গেছে আমার তাই না? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকায়। আম্মু মনে মনে বলে, এরা আজ গেল, বাস খাওয়ার জন্য রেডি হয়ে যাও। বাবা, ভুল তো করেছো, সেই ভুলটা এখন শুধরে না। এটা তোমার জন্য ভালো। নীলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একবার নীলার দিকে তাকিয়ে আন্টিদের বলি, আপনাদের মতো বাজে মহিলাদের এই বাড়িতে ঢুকতে দেওয়াটা সবচেয়ে বড় ভুল। নীল, এটা কেমন ব্যবহার? আমরা তোমার গুরুজন, ভুলে যেও না এটা। গুরুজন বলেই আমার ওয়াইফকে এতগুলো বাজে কথা বলার পরও এখনো এখানে দাঁড়িয়ে আছেন, নয়তো এতক্ষণে আপনাদের ঠিকানা হতো হসপিটালের বেডে। চালুন ছাকনি, কে বলে তোর গায়ে ফোঁটা? কি বলতে চাও তুমি নীল? বলতে অনেক কিছু চাই, একজন একজন করে বলি। রহিমা আন্টি, আপনার মেয়ে কি জানি করেছিল। ও হ্যাঁ, মনে পড়েছে, তার বয়ফ্রেন্ডের সাথে এক বন্ধুর বাসায় হাতে নাতে ধরা পড়েছে নষ্টামি করতে গিয়ে। কই তাতে তো আপনার মাথা নিচু হয়নি।
এমনকি আপনার মেয়েরও না। সবার সামনে তো দিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। আমার কথা শুনে রহিমা আন্টি মাথা নিচু করে ফেলে। এরপর সালেহা আন্টির কাছে গিয়ে বলি, সালেহা আন্টি, আপনার ছেলে তো একটা বিবাহিত মেয়ে নিয়ে, না না মেয়ে নয়, মহিলা, তাও 3 বাচ্চা মাকে নিয়ে পালিয়ে এসেছিল। কই আপনার মাথা তো তখন নিচু হয়নি? আপনি আর আপনার ছেলে তো কোমরে আঁচল গুজে সবার সাথে ঝগড়া করেছেন আর বলেছেন আমার ছেলে আমি বুঝবো, তোমরা কে বলার? আমার কথা শুনে সালেহা আন্টিও মাথা নিচু করে ফেলে। এরপর আমিনা আন্টির কাছে গিয়ে বলি, আমিনা আন্টি, আপনার মুখে অন্তত এই কথা মানায় না। মেয়ের বয়ফ্রেন্ডের সাথে একই রুমে কি সব জানি করতে গিয়ে আপনার স্বামীর কাছে ধরা পড়েছিলেন, আর আপনার জন্য আপনার মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেল। কই তারপর তো আপনি সবার সামনে এই নোংরা মুখটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আপনার লজ্জা করে না? নীল, হয়ে গেছে, এবার ছেড়ে দে। আর বললে এখানে স্ট্রোক হয়ে মারা যাবে। আম্মু, এই নোংরা মহিলাগুলো তোমার সামনে নীলাকে এতগুলো কথা বললো, তুমি কিছু বললে না কেন? আমি বলতেই যাচ্ছিলাম, তখন তোকে সিঁড়িতে দেখলাম, তাই ভাবলাম তুই একটু ধুয়ে দে। আমি নীলার কাছে গিয়ে ওর চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিতেই নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আমি বলি, কেউ এসে কিছু বললেই কাঁদতে হবে? তাদের কথার জবাব দিতে পারো না? আর এই ইতিহাস সৃষ্টিকারী মহিলারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? ফুটেন এখান থেকে, আর ভুল করেও আমাদের বাসার আশেপাশে যেন না দেখি। আমার কথা শুনে সবাই মাথা নিচু করে চলে যায়। আম্মু আমার কাছে এসে বলে, আজ তুই এই মহিলাগুলোকে উচিত শিক্ষা দিয়েছিস। সারা জীবন আমার নীলার পাশে এইভাবেই থাকিস। তুই থাকলে আমার মেয়ের কখনোই মাথা নিচু হবে না। আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত নীলার মাথা আমি কখনো নিচু হতে দিব না আম্মু। আচ্ছা, এবার আয়, খাবার খেয়ে নে। এরপর 3 জন বসে পড়ি খাবার টেবিলে। আব্বু স্কুলে চলে গেছে। নীলা প্লেটে খাবার নিতে গেলে আমি ওর কাছ থেকে প্লেটে নিয়ে আমার দিকে ঘুরিয়ে বসিয়ে নিজেতে খাইয়ে দিচ্ছি। আম্মু এটা দেখে মুখ টিপে হাসছে। নীলা লজ্জা পেয়ে মাথা নিচু করে খাচ্ছে। আমি বলি, শুধু কি আমার হাতে খাবে? আমাকে খাইয়ে দিবে না? দিচ্ছি। এরপর নীলা আমাকে আর আমি নীলাকে খাইয়ে দিচ্ছি। খাওয়া শেষে আমি সোফায় এসে বসে আছি। নীলা আম্মুর কাজে সাহায্য করছে। আম্মু বারণ করেছে অনেকবার, কিন্তু ম্যাডাম কথা শোনার পাত্রী নয়, সে আম্মুকে সাহায্য করবেই। আমি বসে বসে এনটিভিতে সাকিব খানের প্রিয়া আমার প্রিয়া ছবি দেখছি। একটু পর কলিং বেল বেজে ওঠে। গিয়ে দরজা খুলে দেখি নীলার আব্বু এসেছে। ওনার পা ছুঁয়ে সালাম করি। শ্বশুর মশাই আমার মাথায় হাত রেখে বলে, বেঁচে থাকো বাবা, কেমন আছো? আমি ভালো আছি বাবা, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি বাবা। এরপর নীলার আব্বুকে নিয়ে ভিতরে আসতেই নীলা ওর আব্বুর কাছে এসে জড়িয়ে ধরে বলে, কেমন আছো আব্বু? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? নীলের মতো স্বামী যার আছে সে কি কখনো খারাপ থাকতে পারে আব্বু? এরপর আম্মু এসে কুশল বিনিময় করে বলে, আসুন বেয়ান মশাই, নাস্তা করবেন। নারিয়ান, আমি মাত্রই নাস্তা করে এসেছি। মেয়েকে দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। এখনই চলে যাব আবার। মাত্রই তো এলে আব্বু, আবার এখনই চলে যাবে? অফিসে একটা মিটিং আছে মা, তোকে দেখা হয়ে গেছে, এবার যেতে হবে। সাবধানে থাকিস। আর নীল বাবা, আমার মা মরা মেয়েটাকে তুমি দেখে রেখো। আপনি নীলার জন্য কোনো চিন্তা করবেন না বাবা, আমি ওকে আগলে রাখবো। সেটা আমি জানি বাবা, সেই জন্য আমি নিশ্চিন্তে থাকি। তোমার মতো জামাই থাকতে আমার মেয়ের কোনো সমস্যা হবে না। এরপর নীলার আব্বু আরো কিছু সময় কথা বলে চলে যায়। সবকিছু গুছানো হয়ে গেলে আমি নীলাকে নিয়ে রুমে চলে আসি। রুমে এসে নীলাকে ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলি, কোথাও ঘুরতে যাবে আজ? যাব। কোথায় নিয়ে যাবে? কোনো এক রোমান্টিক জায়গায়, যেখানে পরিবেশ থাকবে নীরব স্তব্ধ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। বলো, কি জানতে চাও? এত ভালোবাসো কেন আমায়? কারণ এক জীবনে মনের মানুষ একজনই তো হয়। তুমি আমার সেই প্রিয়জন, মিথ্যে কথা নয়। আশেপাশে থাকো যদি, বুকে বহে সুখের নদী। কখনো এই ভালোবাসার হবে না তো ক্ষয়। অনুভবের আকাশ খুলে তোমায় দেখতে চাই। বুকের ভিতর তোমার নামে সাজানো আছে এক পৃথিবী। যত ভালোবাসি তোমায় মনে হয় কম হয়ে যায়। নীলা ঘুরে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, তোমায় ছাড়া শূন্য আমি, কিছুই নেই চাওয়ার আর। জীবনের শেষ নিঃশ্বাসটুকু নিতে চাই তোমার বুকে মাথা রেখে। তোমার মুখের একটু হাসি হয়ে ওঠে আমার সুখের সকল কারণ। আমার মন খারাপের ওষুধ হয়ে সারাও তুমি সব অসুখ। রাতকে যদি ভুলে যায় কালো, দিনকে যদি ভুলে যায় আলো, তবু আমি এভাবেই থাকবো সারা জীবন তোমার বুকে। এরপর দুজন দুজনকে শক্ত করে কিছু সময় জড়িয়ে ধরে থাকি। বিকেলে নীলা আয়নার সামনে বসে রেডি হচ্ছে। আমি গিয়ে নীলাকে আমার সামনের দিকে ঘুরিয়ে বলি,
আমি থাকতে আমার বউ কেন কষ্ট করছে? তা আমার বরটা এখন কি করবে শুনি? তোমার বর এখন তোমাকে নিজ হাতে সাজিয়ে দিবে। নীলা মুচকি এসে ঠিক আছে বলে এরপর আমি নীলাকে সাজিয়ে দেই। দুজনে ম্যাচিং করে ড্রেস পরেছি। আম্মুর কাছে বলে নীলাকে নিয়ে চলে আসি একটা নদীর পাড়ে। পরিবেশটা খুব নীরব আর নিস্তব্ধ। নীলাকে সামনে বসিয়ে আমি ওর পিছনে বসে পিছন থেকে জড়িয়ে ধরে বসি। নীলা আমার বুকের সাথে ওর পিঠ ঠেকিয়ে বসে আমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে। একটু পর নীলা বলে, আচ্ছা, আমরা যদি এখন বেবি নেই তাহলে কেমন হয়? খুব ভালো। আমাদের কোলজোরে একটা বেবি আসবে যে ছোট ছোট হাত দিয়ে আমাদের সাথে দুষ্টামি করবে। একটু বড় হলে তোমাকে আব্বু আর আমাকে আম্মু বলে ডাকবে। তাহলে বাসায় গিয়ে আজ থেকে ভীষণ শুরু করব, কি বলো? নীলা লজ্জা পেয়ে আমার বুকে মুখ লুকিয়ে ফেলে। আরো বেশ কিছু সময় দুজনে সেখানে বসে দেখে সন্ধ্যায় বাসায় চলে আসি। বাসায় আসতে আব্বু বলে, কিরে দুজনে কেমন ঘুরলি? আচ্ছা আব্বু, আমরা এক্ষুনি আসছি। অনেকক্ষণ আগে এসেছি, যা তোরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। বলেই দুজনে চলে রুমে এসে ফ্রেশ হয়ে নিচে এসে কিছু সময় আব্বু আম্মুর সাথে কিছু সময় আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে রুমে এসে বসে আছি। আমি নীলাকে বলি, কি মিশন, কি শুরু হবে আজ থেকে? আমি কখন বারণ করলাম শুনি? মুচকি হেসে নীলাকে বুকে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে দেই। ধীরে ধীরে নীলাকে নিয়ে বিছানায় শুয়ে পড়ি। এরপর চার ঠোঁট এক করে দিয়ে একে অপরে ঠোঁটের স্বাদ নিতে থাকি। আস্তে আস্তে দুজনে হারিয়ে যাই ভালোবাসার জোয়ারে। একটুবার নীলাকে বুকে জড়িয়ে দুজনে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি নীল আমাকে ওর বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিছু সময় নীলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থেকে ওর কপালে চুমু খেয়ে উঠে ও আশ্রমে চলে যায়। ঘুমের মধ্যে হঠাৎ মুখে পানি পড়ায় চোখ খুলে তাকিয়ে দেখি আমার বউ আমার মুখের উপর তার ভিজা চুল ধরে রেখেছে। এক টানে বুকের উপর ফেলে দিয়ে বলি, সকাল সকাল দুষ্টুমি হচ্ছে, এখন তো এর ফল পেতেই হবে। এখন একদম দুষ্টুমি করবে না, সারা রাত দুষ্টুমি করেছো। বউটা আমার, তাই আমি তো দুষ্টামি করবই, দেখি কে আটকায় আমায়। বলেই আবার দুজনে হারিয়ে যাই এক অপরের মাঝে। এই যে আপনারা এখন এমন করে তাকিয়ে আছেন, একটু লজ্জা নেই তাই? আমাদের এবার একটু একা ছেড়ে দিন। দিনটা টাটা, ভালো থাকুন। আর বউয়ের আদর পেতে হলে তাড়াতাড়ি বিয়েটা করে নিন। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।
প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।